বিশেষ একটা গুরুত্বপূর্ণ প্রেস মিট করতে যাচ্ছি। আগামী 7 তারিখ জুলাই সোমবার আমরা আগরতলা শহরে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে নোটিফিকেশনটা এসেছে, 1 মাস পেরিয়ে গেছে। রাজ্য সরকার, ত্রিপুরার গভর্নমেন্ট ওই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ইনিশিয়েটিভ নেই। তার পরিপ্রেক্ষিতে আগরতলা শহরে একটা বড় র্যালি আমরা করতে যাচ্ছি। এই র্যালিটা হবে সম্পূর্ণ অরাজনৈতিক এবং ধর্মের ভিত্তিক নয়। এটা সম্পূর্ণ আমরা অরাজনৈতিকভাবে আমরা এই র্যালি করতে যাচ্ছি। আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের কাউন্সিল অফ ত্রিপুরা হর্ডের কনভেনার স্যার বীরেন্দ্র ত্রিপুরা, দেববর্মা বসং থেকে উপস্থিত আছেন প্রেসিডেন্ট স্যার মহানন্দ দেববর্মা, আমাদের ভাইস প্রেসিডেন্ট অমরদীপ দেববর্মা, এবং আমাদের সোশ্যাল ওয়ার্কার অসিত দাস, এবং আমাদের সোশ্যাল ওয়ার্কার আশিরাম রিয়াং, সুরন দেববর্মা স্যার, অন্যান্যরা এখানে উপস্থিত আছেন। ওই দিনের র্যালিতে এবং আমাদের যে এখানে মাস গ্যাদারিং হবে সেদিন মহারাজ থাকবেন, উপস্থিত নিজে থাকবেন এবং তিনি র্যালিটা উদ্বোধন করবেন। এবং মহারাজ নিজে কোনো রাজনৈতিক পরিচয় হিসেবে আসবেন না। ওই র্যালিতে তিনি ত্রিপুরার বুবাগারা হিসাবে ওই দিন এখানে উপস্থিত থাকবেন। তিনি আজকে আমাকে কথা দিয়েছেন, গতকালও উনি কথা দিয়েছেন উনি থাকবেন আমাদের সঙ্গে, সবার সঙ্গে। তিনি সমাজের সব অংশের মানুষের সঙ্গে ওই দিন মিছিলে অংশ নেবেন। তাই আমরা সারা ত্রিপুরার সব অংশের জনগণকে আহ্বান করব, এটা নন পলিটিক্যাল, নন রিলিজিয়াস একটা মুভমেন্ট, এটা জাতীয় স্বার্থে। কারণ মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে নোটিফিকেশন বাইরে হওয়ার পর আমরা লক্ষ্য করেছি মহারাষ্ট্রে ইতিমধ্যে সেখানকার গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, গুজরাট গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, দিল্লি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, হরিয়ানা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, এবং উত্তর পূর্বাঞ্চলে আসাম রাজ্যেও ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এবং গতকাল আমি নিউজ দেখেছি যে স্পেশাল টাস্ক ফোর্স তামিলনাড়ুতে গঠন হয়ে গেছে। কিন্তু ত্রিপুরায় আমরা অনুরোধ জানানোর পরেও, বিভিন্ন মেমোরেন্ডাম দেওয়ার পরেও আজ পর্যন্ত কিন্তু ত্রিপুরায় কোনো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না। আমি কিছুদিন আগে গোমতী জেলার শাসক এবং সিপাহী জেলা শাসকের সঙ্গে দেখা করি এবং ওনার কাছে জানতে চাই 6টা প্রশ্ন করেছিলাম। আপনারা মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে আসার নোটিফিকেশন আসার পর বা ডাইরেকশন আসার পর আপনারা কি কি ইনিশিয়েটিভ নিয়েছেন? উনি বলেছেন আপনার যে চিঠিটা দিয়েছেন আমরা তা লিখিত আপনাকে আমরা জবাব দিব, লিখিত আপনাকে খুব শীঘ্রই আমরা পাঠানো হবে। এবং এই পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি এবং মহকুমার শাসক এবং পুলিশ এসপিদের সঙ্গে আলোচনা করে জানতে পেরেছি, এই পর্যন্ত কোথাও ডিটেনশন ক্যাম্প করা হয়নি, কোনো ডিস্ট্রিক্টে আজ পর্যন্ত স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়নি, রাজ্য এবং জেলা পর্যায়ে কিছু করা হয়নি। যারা এখানে বেআইনি অনুপ্রবেশ করেছে তাদেরকে শুধু ধরা হচ্ছে এবং তাদেরকে প্রসেসের মাধ্যমে কোর্টে পাঠানো হচ্ছে এবং কোর্টে পরে জেলে পাঠানো হচ্ছে, এর বেশি আর কিছু করা হচ্ছে না। তাই আমরা প্রতিবাদ জানিয়ে এবং মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে দিক নির্দেশনা এসেছে তার পরিপ্রেক্ষিতে আমরা আগামীকাল আগামী 7 তারিখ জুলাই আগরতলাতে আমরা র্যালি করব। তার পরবর্তী আমরা কি করব, আমাদের সব সোশ্যাল ওয়ার্কার সহ এনজিও এবং সিভিল সোসাইটি সঙ্গে আলোচনা করে আমাদের পরবর্তী মুভমেন্টটা আমরা সিদ্ধান্ত নেব আর কি। হ্যাঁ, নোটিফিকেশনটা আছে আমাদের কাছে, আপনারা নিতে পারবেন। নোটিফিকেশনে বলা হয়েছে 30 দিনের ভিতরে আপনার এখানে ইলিগাল মাইগ্রেন্টকে আইডেন্টিফাই করে তাকে ডিপোর্ট করতে হবে, এটা স্পষ্ট বলা আছে। এবং এখানে ডিএমদেরও একটা রুলস আছে, তাদের এখানে ডিটেনশন ক্যাম্প করা, পুলিশ এসপিদেরও একটা ইয়ে আছে, তাদেরকে আইডেন্টিফাই করা যারা ইলিগাল মাইগ্রেন্ট, কিন্তু এখানে করা হচ্ছে না এখানে। এবং এখানে আসাম রাইফেল এবং বিএসএফ এর রুলস আছে, এই যে এখানে সুনির্দিষ্ট এখানে ইয়ে আছে, কিন্তু তারাও কিছু করছে না। সুতরাং এই পরিপ্রেক্ষিতে আমাদের যে এখানে কেন হচ্ছে না সেটাই আমরা জনগণকে এবং সরকারকে বলার জন্য আমাদের এই র্যালি হচ্ছে। এবং আপনারা এই যে 19 তারিখ মে ডিটেনশন যে ডাইরেকশনে কি আছে এটা আপনারা আছে আমার কাছে আপনারা নিয়ে যাবেন। ওইটা তো স্পষ্ট কার কি রুলস আছে এখানে স্পষ্ট বলা আছে এবং সেই অনুসারে আমরা করার জন্য
আমরা বলছি। आपके प्रेस कॉन्फ्रेंस के बाद जब हमने माननीय मुख्यमंत्री से पूछा था तब उन्होंने बोला है सरकार का जो काम है सरकार वो काम कर रहे हैं, कोई क्या बोलते हैं वो देखने की बात नहीं है, उनका जो दायित्व है वो निभा रहे हैं। तो आपको क्या लगता है गवर्नमेंट का जो काम चल रहा है उसमें आप संतुष्ट नहीं? गवर्नमेंट क्या काज कर रहा है? डिटेंशन कैंप बनाया, स्पेशल टास्क फोर्स बनाया, कोई जगह तो ऑपरेशन तो नहीं हुआ। तो गुजरात में तो हुआ, दिल्ली में भी हुआ, अपना महाराष्ट्र भी हुआ, तमिलनाडु में स्पेशल टास्क फोर्स गठन किया। त्रिपुरा में क्या किया? त्रिपुरा में जो इलीगल दिल्ली आते हैं बांग्लादेश बॉर्डर क्रॉस करके उनका पकड़ते हैं, बाकी तो कुछ नहीं हो रहा है। कहा कर रहा है? मुख्यमंत्री जी आप बोलिए ना, आपने किया क्या? हम संतुष्ट नहीं है। संतुष्ट नहीं तो इसलिए तो हम रैली कर रहा हो 7 तारीख जुलाई में। तो आप क्या चाहते हैं सेंट्रल गवर्नमेंट इसमें दायित्व ले? हाँ, हम तो मांगते हैं जो मिनिस्टर ऑफ होम अफेयर से जो डायरेक्शन किया है ये जल्दी जल्दी त्रिपुरा में इम्प्लीमेंट करने के लिए हम मांगे हैं। तो उत्तर पूर्वांचल में असम में वो इम्प्लीमेंट कर रहा है, वहां में ऑपरेशन क्या है, आइडेंटिफाई कर रहा है ये इलीगल माइग्रेंट को। त्रिपुरा में क्यों नहीं किया? ये मत अगरतला में तो बस्ती है, यहाँ में तो हटाट कॉलोनी है, श्रीलंका कॉलोनी है, डाकाया कॉलोनी है, बहुत खास जमीन में यहाँ में घुसपैठिया में बस्ती बना के बैठे हैं। यहाँ में वो तो हमसे हम देख रहा है, कुछ तो नहीं कर रहा है ना। तो गुजरात में आप देखा है वहां में कितना ध्वजा लेके वहां का पुलिस लेके तो घुसपैठिया को जो बस्ती बांध दिया। त्रिपुरा में क्यों नहीं किया? हम मांगा है जो ये डायरेक्शन है मिनिस्टर ऑफ होम अफेयर से, मेरे पास लेटर भी है ना, जो डायरेक्शन जो कॉपी वो भी है। तो स्पेशली मेरे को भी लेटर उसमें लिखा है, हमें हमारे पास है, आप देख लीजिए। ये हमें कुछ तो नहीं कर रहा है ना, इसलिए तो मांगा है। আমাদের র্যালিটা রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে প্রথমে, সেখানে আমাদের জমায়েত হবে। জমায়েতে আমাদের নেতৃবৃন্দ আমাদের থেকে বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন থেকে এবং আমাদের সিভিল সোসাইটি থেকে এনজিও থেকে ওখানে বক্তব্য রাখবেন। এখানে হবে রবীন্দ্র শতবাসী ভবন থেকে দুর্গাবাড়ি, তুলসীবতী জেকশন গেট, কামান চৌমনি, পোস্ট অফিস চৌমনি, RMS চৌমনি, দৈনিক সংবাদ অফিস, কর্নেল চৌমনি, স্বামী বিবেকানন্দ ময়দান অথবা আস্থাবল গ্রাউন্ডে গিয়ে শেষ হবে আর কি। এবং সেদিনে আমাদের মহারাজ নিজে আমাদের সঙ্গে র্যালিতে থাকবেন এবং তিনি আজকে বলেছেন যে প্রেস মিটের আগে উনি বলছেন যে আমি থাকবো, তা তুমি বলে দাও। এখানে লোক হইতে পারে 4 হইতে 5,000 এরকম সম্ভাবনা আছে। আমাদের টার্গেট ছিল 3,000, কিন্তু এখন সবাই সমাজের সব অংশের মানুষ এই ন্যাশনাল ইস্যুটা নিয়ে এখানে আসতে চায়। ওই দিন কোনো পার্টির ফ্ল্যাগ থাকবে না, আমাদের জাতীয় পতাকা থাকবে এবং আমরা কংগ্রেচুলেশন জানাবো যে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স দায়িত্বে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজিকে, আমরা প্রধানমন্ত্রীকে এবং বুবাগরাকে আমরা ওই দিনে আমরা ওনাকেও আমরা কংগ্রেচুলেশন কেন জানাবো, কারণ বুবাগরা আমাদের এই আন্দোলন উনি সমর্থন করছেন এবং আমাদের প্রতিটি মুহূর্তে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, সেজন্য ওনাকে করব। তাই এখন আমাদের সামনে আমাদের কাউন্সিল ত্রিপুরা হদা কনভেনর नहीं, ये हमारा जो इतना भारतवर्ष में इतना घुसपैठिया आया जो हमारा नेशनल सिक्योरिटी और सुवर्णिटी के लिए बहुत थ्रेट है। अपने जम्मू कश्मीर क्या हुआ अब देखा है, असम में तो बहुत जगह में हुआ, त्रिपुरा में आप देखो उस दिन पेपर में निकला या यहाँ में लोकल पेपर बांग्ला में निकला या जो ड्रग्स का जो स्मगलिंग होता है वो बांग्लादेशी है, जो पकड़ ले बोला है हम बांग्लादेशी है। तो यहाँ में और भी है जो बांग्लादेशी हमें पकड़ते हैं, जेल में रखते हैं, उनके बेल दे देते हैं। बेल देने के बाद वो बांग्लादेशी कहाँ चले गया तो पता नहीं है। मैं चीफ जस्टिस को मैंने एक लेटर भेजा तो हमें रिप्लाई भी आया उन्हें एक्शन के लिए, तो एक्शन चल रहा है। না, মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি, চিফ সেক্রেটারি সবাইকে চিঠি দিয়েছি, যেখানে চিঠি দেওয়ার প্রয়োজন আমরা দিয়েছি এবং পরবর্তী আমরা কি করতে পারি আগামী দিনে আমরা আলোচনা করব এবং শুধু আমরা মুভমেন্ট শুধু করব না, আইনের মাধ্যমে আমরা কি করতে পারি সেটা খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন। আমরা আলোচনা করার পরে সবটা তৈরি হওয়ার পরে আমরা এটা
আপনাদের সামনে নিয়ে আসবো। পাশাপাশি যারা এই ধরনের যারা বাংলাদেশ থেকে যারা এখানে এসে স্থায়ীভাবে বসবাস করছে, ওদের যারা কাগজ বানিয়ে দিচ্ছে, ওদের বিরুদ্ধে আপনাদের কি? ওদের বিরুদ্ধেও আমরা আমার প্রতিটি চিঠিতে আমরা লিখেছি, এখানে যারা যে বাংলাদেশি অবৈধভাবে যারা এখানে এসে বসবাস করছেন, যারা কাগজ বানাচ্ছেন, তাদের যে আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ওটা জেনুইন, কিন্তু ওইটা বাইর করার জন্য যে সমস্ত কাগজ সাপোর্টিং যে ডকুমেন্টস দিয়েছে ওইগুলি সব ফেক। আমরা বলেছি আর গুলিকে চেক করার জন্য কোথায় থেকে সে আসছে। এমন এখানে আছে, আমার কাছে তথ্য আছে, আমার হোয়াটসঅ্যাপ ভরে গেছে যে বুর্জংনগরে এখন ইন্ডাস্ট্রির ভিতরে একজন চাকরি করছেন, ওনার বাবা এখনো বাংলাদেশের হেডমাস্টার। এমন তথ্য আছে যে বিধানসভা নির্বাচনে উনি প্রার্থী হয়ে জিতেছেন, এমএলএ করেছেন, এরকম লোকও আছে। পুরো তথ্য আছে, উনি আসাটা 1980 সনের পরে আছে এখানে, এরকম তথ্য আমার কাছে আছে। এমন লোক আছে পার্বত্য চট্টগ্রাম থেকে আছে, এখানে আগরতলায় বিল্ডিং বানিয়ে বসবাস করছে, এখানে আম বাগান করছে বিভিন্ন জায়গায়। এবং পার্বত্য চট্টগ্রামের থেকে এমন লোক আছে এখানে, মানে আমি যখন রাজশাহী বাড়িতে যাই বা অন্য অংশে যাই, মানে কি বলবো, সেখানকার মানুষ, গ্রাম সেখানে তৈরি হয়ে গেছে, বাগান হয়ে গেছে, প্রচুর লোক ঢুকছে। শুধু এটাই নয় যে ইলিগাল মাইগ্রেনের জন্য কিছু কিছু যেটা এডিসি এলাকা ইতিমধ্যে এডিসি বহির্ভূত করে দেওয়া হয়েছে। বিশ্রামগঞ্জ ওটা একসময় এডিসি এলাকা ছিল, কিন্তু এখানে জনসংখ্যাটা যখন নন ট্রাইবেল বেড়ে গেল, এটা এডিসি বহির্ভূত করা হলো। তারপরে চম্পকনগর বাজার, ওটা একসময় এডিসির এলাকার হাতে ছিল, এটা যখন জনসংখ্যা বৃদ্ধি হওয়ার পরে এটাকে বহির্ভূত করা হইলো। যেমন দুর্গা চৌধুরী পাড়া সেভাবে ওইভাবেই করা হইলো। যেমন কমলপুরের দুর্গা চৌমুনি ব্লকটা, ওটা এডিসি এলাকাতে ছিল, এটা মানে বহির্ভূত করা হইলো। তো এখানে ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, সাব ডিভিশন হেডকোয়ার্টার আগরতলা শহরে, আপনি বলুন নন্দননগর সব বিভিন্ন খাত জমি এলাকায় যে সমস্ত বস্তি আছে, তাদের কাগজপত্র আছে, কিন্তু তাদের কোনো জমির কোনো কাগজপত্রই নাই, কোনো কাগজপত্রই নাই তাদের। আপনি যে বললেন যে রেশন কার্ড, আধার কার্ড এগুলা একদম ঠিক আছে, কিন্তু আগরগুলা না, আর না, তাদের যে ওই যে আধার কার্ড বাইর করার জন্য যে সাপোর্টিং ডকুমেন্টস গুলি দিচ্ছে না, বিভিন্ন স্কুলের সার্টিফিকেট বা বিভিন্ন জন্ম তারিখ, এগুলি সব ফেক। না, এগুলি চক্র ইতিমধ্যে মোহনপুর সাব ডিভিশনে কাজল সরকার নামে ব্রহ্মকুণ্ডর একজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু উনি বেল্টে আছে এবং এটা পেপারে বাইর হয়েছে, লোকাল আমাদের এখানে পেপারে বাইর হয়েছে ইতিমধ্যে। ওটা আমি লিখেছি, এটার কপিতে আমি চিফ জাস্টিসকে লিখেছি। এই যে উনি এত করার পর উনি 100-র মতন আধার কার্ড লোকে বানিয়ে দিয়েছে এবং পাসপোর্ট বানিয়ে দিয়েছে উনি, ওইটাই ইয়ে করে দিয়েছে, আমি চিঠিতে দিয়ে দিয়েছি। উনি যেরকম কাজ করছে ওনার সঙ্গে তো আরো উপর লেভেলের জড়িত আছে, ওদের বিরুদ্ধে না, ওনার বিরুদ্ধেও আমরা লিখেছি, আমাদের প্রতিটা চিঠিতে আমরা লিখেছি। শুধু এটা নয়, নির্বাচন কমিশনের আপনার নির্বাচন যে ভোটার লিস্টটা আপনারা জানেন, এটা 1994 সনে যখন PN সেশন চিফ জাস্টিস মানে ইলেকশন কমিশনার ছিল, তখন ত্রিপুরাতে 1,35,000 ভোটার তালিকা বাদ দিয়েছিল, কিন্তু এটা তো বাদ দেওয়া হয়নি এখন পর্যন্ত। বাদ করেছে, বাদ দেওয়ার জন্য বলেছিল, কিন্তু ওই পর্যন্ত তো করা হয়নি। সেদিনে তো আপনার ওই 5 তারিখ ইয়েতে মে, ওই তারিখে ত্রিপুরার পত্রিকা বেরোচ্ছে, সেন্দন পত্রিকা বেরোচ্ছে, কপিটাও আমার কাছে আছে, পেপার কাটিংটাও এখন আছে। এটা নিয়ে আমি ইলেকশন কমিশন যাইতেছি, 9 তারিখ আমি দিল্লি যাব এবং দেখা করবো চিফ ইলেকশন কমিশনের সঙ্গে, ওইটা করব। তাই বাকি অংশটা কিছু যে আমাদের ত্রিপুরা এলাকায় পার্বত্য চট্টগ্রাম থেকে কিরকম ভয়াবহ এখানে অনুপ্রবেশ হচ্ছে, সে বিষয়ে আমাদের সম্মানিত স্যার বীরেন্দ্র ত্রিপুরা কিছু বলবেন। নমস্কার, নমস্কার সাংবাদিক ভাইদের। আমাদের মাননীয় বিধায়ক যে কথাগুলো বলছেন, শুধু মাননীয় বিধায়ক বলে নয়, সেটা ত্রিপুরা রাজ্যের আপামর ত্রিপুরাবাসীর এটা একটা নিরাপত্তার কারণে, অস্তিত্ব কারণে আমরা এই যে মুভমেন্টটা করতে বাধ্য হচ্ছি। প্রথমত যে আলোচনা আপনাদের থেকে এসছেন বা প্রশ্ন আকারে এসছেন, আমি দেখেছি যেসব এলাকায় বিশেষ করে
বাইরে থেকে লোক এসছে পার্বত্য চট্টগ্রামে। আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের মাননীয় বিধায়ক অলরেডি উল্লেখ করেছেন যে নারকেল কুঞ্জ এটা এক সময় ত্রিপুরা ইয়াংদের অধ্যুষিত এলাকা। এটা দুমুর বান হওয়ার সময় এখানে চাকমারা ছিল, আমি নাই বলবো না, কিন্তু ছিল। এখন যারা আনারস বাগান আম বাগান করেছেন তারা সম্পূর্ণ অবৈধ অনুপ্রবেশকারী, চট্টগ্রাম থেকে এসছে। এবং বাংলাদেশ থেকে যখনই আমাদের ওসি সাহেবের সঙ্গে আমি দেখা করেছিলাম, ওসি সাহেব যখন যেসব লোকগুলোকে ধরে নিয়ে আসেন দলে, তারা আধার কার্ড দেখাই দেয়, তাদের ভোটার কার্ডও দেখাই দেয়। এটা এরকম হয়, যার কারণে গন্ডাছড়া সবচেয়ে বাংলাদেশি দোকান, চট্টগ্রাম থেকে দোকান, তারা ডাবল এই সিটিজেনশিপ নিয়ে রয়েছে। চট্টগ্রামের মধ্যে খাগড়াছড়ি, পানছড়ি, রাঙ্গামাটির লোকগুলা সবারই এ টু জেড তাদের ইন্ডিয়ান ভারতীয় নাগরিক সার্টিফিকেট রয়ে গেছে। এবং এখানে চাকমা আদমের এখানে প্রীতি চাকমা গ্রুপ, এই ত্রিবঙ্গিল চাকমা গ্রুপ, এই লোকগুলা এখানে বসবাস করছে। এটা ভারত সরকার জানে, আমি এখানে বিস্তারিত কিছু বলবো না। এই লোকগুলা এখানে বসবাস করছে এবং বাংলাদেশ থেকে এসে শিলাছড়িতে পড়াশোনা করেছে, শিলাছড়ি থেকে ডাইরেক্ট দিল্লিতে পড়াশোনা করছে। এখন উনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। তার জায়গা জমি ত্রিপুরা রাজ্যে না হলেও 1000 খানি রয়ে গেছে, তার নামে আম বাগান আছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা ডাইরেক্ট প্রত্যক্ষ করুন, নারকেল কুঞ্জ যান, এই আম বাগান খোঁজ করুন। কিছুদিন আগে চাকমা ধরা পড়েছে বদওয়ালিতে, তার নিজস্ব আম বাগান আছে ইয়েতে। এখানে যত সব গুলমাল বা বন্দুক এইসব নিয়ে আসে, ধরা পড়েছে কে? প্রায় চট্টগ্রাম থেকে আসা কিছু অংশের লোক। আপনারা এটা আমার থেকে ভালো জানবেন। আপনারা ধর্মনগরে ধরা পড়েছে পিস্তল সহকারে। এটা তো সব এইসব লোকগুলা ত্রিপুরা রাজ্যে শান্তির শৃঙ্খলা নষ্ট করছে। এখানে আগরতলা শহরে আপনারা দেখেছেন, পুরা আগরতলা চতুর্দিকে বিস্তৃত ভাবে কিছু চট্টগ্রাম বাসীর লোক বসবাস করছে। তার জামাই খাগড়াছড়ির অফিসের একজন পিএ কাজ করছে, ওখানে জেলা সদস্য। তার পরিবার আসাম রাইফেল স্কুলে পড়াশোনা করছে, এখানে দালান বাড়ি করছে। এবং যেভাবে তাদের কীর্তিকলাপ, এটা আপনারা জানেন। বিশেষ করে যে আগে এডিএম ছিলেন নর্থ ত্রিপুরার কৈলাসহরের অনুভূতিতে, এই এডিএম সাহেব আপনার সাসপেনশন হয়েছে তার কীর্তিকর্মের ফলে। কোথাও তারা কিছুদিন আগে ধলাই ডিস্ট্রিক্টের ডিএম এর কাছে এসডিএম সুলিন্তা যে চিঠি দিয়েছে, এখানে প্রচুর নাম আছে। আপনারা দাদার মাননীয় বিধায়কের কাছেও আছে, আমার কাছেও আছে, এখানে অনেক নাম আছে। তারা প্রচুর জায়গা জমি ক্রয় করছে। এখানে বিশেষ করে দেখা যায় এখানে ডিসি ছিলেন, এসডিএম ছিলেন, এই লোকগুলা বিডিও ছিলেন, এই লোকগুলা এখানে জায়গা ক্রয় করছে। তারা কোথায় থেকে আসে? চট্টগ্রাম থেকে তো আসেই, এর ছাড়াও তারা আসে অরুণাচল প্রদেশ থেকে। কিছুদিন আগে পেমা খান্ডু অরুণাচলের মুখ্যমন্ত্রী বলেছেন আমাদেরকে দুটো সমস্যা, বড় সমস্যা আছে। তার মধ্যে একটি হচ্ছে আসাম অরুণাচলের বর্ডার নিয়ে তাদের সমস্যা, এই সমস্যাটা তারা ওভারকাম করেছে। দ্বিতীয় সমস্যা কি? চাকমা হাজংয়ের সমস্যা। অরুণাচল প্রদেশে কখনো তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হয় নাই, তারা এটা বিরোধিতা করছে। সুপ্রিম কোর্টের রায় হয়েছে তাদেরকে ভারতীয় নাগরিক দেওয়ার জন্য, কিন্তু ওখানকার লোকের কিরেন রিজিজু বলেন বা পেমা খান্ডু বলেন, তারা বলেছে তারা সিটিজেনশিপ পাবে, কিন্তু তাদেরকে এসটি হিসাবে ট্রিট করা হবে না এবং তারা ওখানে জমি জমা কিনতে পারবে না। এটা করেছে। যেহেতু সুপ্রিম কোর্টের রায় অবমাননা করতে পারবে না,
কিন্তু তাদেরকে জমি জমা কিনতে দেবো না, এসটি তার করবে না। এইসব লোক কোথায় চলে আসছে? ত্রিপুরাতে। ত্রিপুরা ইজ ফার্টাইল ল্যান্ড। মিজোরাম থেকে আপনারা জানেন যে 5 জন ছাত্র এমবিবিএস ইঞ্জিনিয়ারিং পড়তে সিলেকশন হয়েছিল, তাদেরকে দেওয়া হয়নি। তাদেরকে কেন দেওয়া হয়নি? তাদের বলছে যখন চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল হয়েছে তাদেরকে ফোর ফাদার হিসাবে তাদের লিস্ট দেখাতে হবে। তারা দেখাতে পারেনি, যার জন্য তাদেরকে সিলেকশনটা ক্যান্সেল করা হয়েছে। আর ত্রিপুরায় যে বাংলাদেশ থেকে মা বাবা আছে আর এখানে গিয়ে চাকরি করছে, টিসিএস টিপিএস আইএস অফিসার হয়ে ঘুরছে, গাড়ি ঘোড়া নিয়ে ঘুরছে। কার চাকরি নিচ্ছে? আপনার আমাদের। শুধু তাদের বলে নয়, যারা বাংলাদেশ থেকে যারা অবৈধ আছে তারা এখানে আছে, যে মাননীয় বিধায়ক বলেছেন এমএলএ হয়ে গেছেন, এই লোকগুলো কার চাকরি খাচ্ছে? ত্রিপুরার পাশে চাকরি খাচ্ছে, ত্রিপুরার আয়টা তারা নিয়ে যাচ্ছে। এবং তারা ত্রিপুরার যারা আদিবাসী, আমি জানি, আমি কলেজে 1976 কলেজে পড়েছিলাম। কামানচুমতে জহর ব্যানার্জি এন্ড কুম করে একটা দোকান ছিলেন, খাতাপত্র বিক্রি করতেন, আমি ওখান থেকে নিতাম। উনি সব সময় দেখলে এই বাংলাদেশের আইএসএর সব আমার বাড়ি কেড়ে নিয়ে গেছে, এইসব করতে এখন দোকানই নাই, সব বাংলাদেশের দখল করে নিয়ে গেছে। আমার পরিচিত, আপনারা ভালো করে চিনবেন, সঞ্জিত পাল, ত্রিপুরার যে প্রথম রঞ্জি ট্রফির সেঞ্চুরিকারী, সেই সঞ্জিত পাল আমার সঙ্গে চাকরি করার সুবাদে আমার আন্ডারে ছিল, আমি গ্রামীণ ব্যাংকে ছিলাম। ওনার দোকান বাবা বয়স্ক হওয়ার কারণে এই দোকান যারে দেওয়া হয়েছে, এই দোকান তারা ফেরত পায়নি। আমি প্রশ্ন করি, প্রশ্নটা হচ্ছে যে আমরা সরকারের শরিক দল, আপনি একজন বিধায়ক, আপনারা এই যে এগ্রিমেন্ট সেটা 1 বছরও পূরণ হয়েছে না, যার ফলে আজকে মুভমেন্ট। আপনারা সরকারের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা যে এই অনুপ্রবেশ নিয়ে যে অভিযোগ, এটা স্টেট গভর্নমেন্ট পাস হয়ে আছে না, সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশও মানছে না, আপনারা কেন সরকারে আছেন? আমরা ইতিমধ্যে আমি বলে দিয়েছি, আজ সকালেও 10টার দিকে আমি মহারাজের সঙ্গে কথা বলেছি, আমরা রেডি আছি সরকার থেকে। কারণ কেন আমরা সরকার থেকে নেমে যাব বা আমাদের সমর্থন প্রত্যাহার করব, এটা মোটামুটি আমরা রেডি হয়ে গেছে। এবং আমাদের মাননীয় যে এমপি টিটি সিং দেবী, উনিও সমর্থন মানে বিজেপি থেকে রিজাইন দেওয়ার জন্য উনি তৈরি হয়ে গেছে। আমরা মোটামুটি রেডি, এবং সম্ভবত যদি আমাদের হয় এই জুলাইয়ের 20 তারিখের ভিতরে হয়তো দিল্লিতে উচ্চ পর্যায়ে আমাদের একটা মিটিং হওয়ার সম্ভাবনা বেশি আছে। আর মহারাজের সঙ্গে আমি 9 তারিখে দিল্লি চলে যাচ্ছি। তারপরে 1 বছর এখানে সরকারের সঙ্গে আমাদের ত্রিপাক্ষিক চুক্তির পরে আমরা করেছি, কথা বলেছি, অনেকবার মিটিং হয়েছে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আমি নিজেও গিয়েছি। করছে না, কিছুই হচ্ছে না। ত্রিপুরাতেও যে হচ্ছে, এখানেও তো কিছু করছে না। আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি বিভিন্ন বিষয়ে, কিন্তু কিছুই হচ্ছে না। তাহলে আমরা এই সরকারের থাকার কি অর্থ আছে? আপনারা বলুন, ত্রিপাক্ষিক চুক্তি 1 বছর হয়ে গেল, বেশি ইলেকশন হইতেছে না। এখানে 125 অ্যামেন্ডমেন্ট বিল করে এডিসির হাতে ক্ষমতা পাঠানোর কথা, দেওয়ার কথা, এটা আমার কথা না। 2018 এবং 2023-এর বিধানসভার যে নির্বাচনের যে ম্যানিফেস্টো, বিজেপির ম্যানিফেস্টো, সেখানে আছে, সেটা আজকে সংসদে তুলে তারা বিল পাস করছেন। এটা শুধু ত্রিপুরার জন্য না, 125 অ্যামেন্ডমেন্ট বিলটা 10টা এডিসি, ওইটা উত্তর পূর্বাঞ্চলে 10টা এডিসির জন্য, এটা ওটা করছেন না। তাইলে আমাদের কাউন্সিলে 2টা আছে, ভ্যাকেন্সি আছে, এটা বাই ইলেকশন হচ্ছে না। তাহলে এই সরকারের অধীনে থাকা বা তাদেরকে সমর্থন করা আমাদের আর কি প্রয়োজন আছে? আমরা সেজন্য আমরা লাস্ট মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করব। কারণ যেহেতু আমাদের অ্যালায়েন্সটা, আমাদের দিল্লির সঙ্গে হয়েছে, সেখানে আমরা কথা বলবো। তারপরে আমরা মোটামুটি সমর্থন প্রত্যাহার করার দিকে আমরা মোটামুটি তৈরি হয়ে নিচ্ছি। আমাদের সবাই 13 জন আমাদের এমএলএ মিনিস্টার আমরা রেডি আছি, এবং আমাদের এমপিও রেডি আছে। আমরা লাস্ট দেখা করব, তারপরে আপনারা জানবেন যে আমরা কোথায় যাই। কমপ্লিট আমাদের আলোচনা হয়ে গেছে, মহারাজা 7 তারিখে আমাদের র্যালিতে থাকবেন, থাকার পরে উনি ওই দিনে দিল্লিতে চলে যাবেন।
আমাদের মোটামুটি আমরা ওই দিকে চলে আগাচ্ছি। আপনারা দেখছেন আমাদের কিছুদিনে রাজনৈতিক পরিস্থিতিটা কোন দিকে গড়াচ্ছে। আমি তো রেগুলার বলেই যাচ্ছি এই সরকারের সঙ্গে থাকার আর প্রয়োজন নেই। আপনার দলের সুপ্রিমোকে সমর্থন দিয়েছেন না, সমর্থন আছে, ওনার সমর্থন নিয়ে তো আমরা বলছি। আমরা তো সমর্থন নিয়ে তো বলছি, মহারাজ নিজেই তো বলছেন আমরা কেন সমর্থন করবো। 1 বছর আমরা দেখেছি, আমরা বিরোধী দল থেকে আমরা ছেড়ে সরকারের সঙ্গে এসেছি। আমাদের প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে, আমাদের যে অধিকার, ল্যান্ড রাইটস এর কথা, পলিটিক্যাল রাইটস এর কথা বলা হয়েছে, চুক্তিতে কি আছে? এটা কথা আছে, কিছু তো করছে না। তাহলে এই সরকারের অধীনে আমরা কেন থাকবো? আজকে আমাদের 3জন ক্যাবিনেট মিনিস্টার হওয়ার কথা, 2জনে তো আমাদেরকে, একজন প্রতিমন্ত্রী আর একজনকে তো ক্যাবিনেট মিনিস্টার করে রাখছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে কি এই জন্য জানেন আপনারা? না, শপথ গ্রহণে বিভিন্ন মিনিস্টার বা ওনার বিভিন্ন এসেছিল, কিন্তু শপথ গ্রহণের যে মিনিস্টারকে সম্প্রসারণ যে করা হচ্ছে, সেটা যদি আপনার সবার সঙ্গে আলোচনা করে যদি করতো তাহলে সবাই সন্তুষ্ট হয়তো। কিন্তু আমরা একটা সরকারের শরিক দল হিসেবে আমাদের সঙ্গে তো আলোচনা করেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে রাত্রে, ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম রাত্রে ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে 9:30 দিকে। আমি মহারাজের সঙ্গে 9:30 সময় কথা বলেছি, তখন উনি জানতে পারেন নাই যে ত্রিপুরার মন্ত্রিসভা সম্প্রসারণ হচ্ছে। আমি বললাম আমাকে কাজ দিয়েছে যে এরকম এরকম, আমি তো এখনো জানতে পারিনি বলছেন। যেহেতু আপনারা বহুদিন ধরে বিভিন্ন রাজনৈতিক জনজাতি উপজাতি সবার জন্য আন্দোলন করে থাকেন একের পর, কিন্তু উপজাতিদের একটি বক্তব্য, আপনারা মূলত যে বিষয় নিয়ে ইচ্ছারতা দল গঠন হয়েছিল তাদের সেই দাবি থেকে আপনারা পিছিয়ে গেছেন। আজকে আপনার শরীর দল হিসেবে দূরে চলে যাচ্ছেন, কিন্তু আপনার যে মূল দাবিটা ছিল ক্যাটারটি প্ল্যানেট, সেটার জন্য আপনারা এত বড় পদক্ষেপ নেননি কেন? যারা জনজাতি উপজাতিরা আছে তাদের একটি দাবি যে আপনারা তাদের জন্য তাদের কথা দিয়ে কথা রাখতে পারেননি, সামনের দিনে মাথা তাদের সামনে কি হয়ে যাবে? কোথায় আমরা গ্রেটার ত্রিপুরা ছেড়ে দিয়েছি আপনি বলুন? আমরা কি বিবৃতি দিয়ে বলেছি যে আমরা গ্রেটার ত্রিপুরা ছেড়ে দিয়েছি? সেই জন্য তো আমরা সরকার থেকে প্রত্যাহার করতে যাচ্ছি। তো আমাদের গ্রেটার ত্রিপুরা তো আমরা ছাড়িনি। আমরা যেটা ওয়ার্কিং যে গ্রুপে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে যেটা সাবমিট করেছে, আপনি দেখেন আমাদের সংবিধানের আর্টিকেল 2-3 এখানে স্পষ্ট লেখা আছে। সেজন্য তো আমরা ছাড়তে যাচ্ছি। আমাদের সঙ্গে যে চুক্তি, ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে, এটা কিছু করছে না, সেজন্য তো আমরা সমর্থন প্রত্যাহার করি। কেন থাকবো এই সরকারের অধীনে? আমরা 2021 সালে তো আপনারা এডিসি ক্ষমতায় এসেছিলেন, তারপরে ত্রিপুরা সরকারে আপনারা শরিক দল, সামনেই আগামী বছর এডিসি নির্বাচন, জনজাতিদের কাছে কি নিয়ে যাবেন? আপনাদের সাকসেসটা কি আছে, কি আছে? তখন আমাদের পরিস্থিতিটা আসুক, তখন আমরা সঠিক জনগণের কাছে কি নিয়ে যাবো। আজকের দিনে অনেক কিছু আছে, আমাদের অনেক আছে। আমরা বলবো, আমরা তো ছেড়ে দিইনি। তো আমরা তো নির্বাচনের জন্য তো লড়াই করি না, আমরা আমাদের ত্রিপুরার অধিকারের জন্য লড়াই করি। আমরা মন্ত্রীদের জন্য আমরা সমর্থন প্রত্যাহার করবো না, আমাদের অধিকারের জন্য। আমরা পারছি না বলে তো সমর্থন প্রত্যাহার করতে যাচ্ছি। 1 বছর আমরা অপেক্ষা করলাম, আমরা কিছু পাচ্ছি না বলে তো আমরা সমর্থন প্রত্যাহার করতে যাচ্ছি। মূলত কি আপনি সরকার প্রত্যাহার করার দাবিটা কি ক্যাটারটি প্ল্যানেট আর যে বাংলাদেশ নিয়ে এই ইস্যুটা নিয়ে এগোচ্ছেন? না, আমাদের মেন হইলো যে ত্রিপাক্ষিক যে চুক্তিটা হয়েছে দিল্লিতে, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কি প্রতিশ্রুতি দিয়েছিল? আমাদের ল্যান্ড রাইটসের কথা বলেছিল, আমাদের পলিটিক্যাল রাইটসের কথা বলেছিল, কালচারাল ডেভেলপমেন্টের কথা বলেছিল। এটা তো লেখা আছে। পলিটিক্যাল রাইটসের কথা কি? আমাদের যে অধিকারগুলি এডিসি এলাকায় হোক বা বাইরে হোক, যে অধিকারগুলি, সেটাকে তারা করার কথা। আমাদেরকে এখানে স্টেটে আরো এমএলএ সিট বাড়তে পারে। এডিসিতে আপনার 125 অ্যামেন্ডমেন্ট বিল পাস করে সেখানে আপনার বর্তমানে 28টা থেকে 30টা থেকে 50টা করার কথা। এগুলিতে কিছু হচ্ছে না, পারছি না বলে তো আমরা সমর্থন প্রত্যাহার করতে যাচ্ছি। সেখানে তো এক কথায়, সেখানে আমরা গ্রেটার ত্রিপুরা আমরা ছাড়ছি না। আমরা কখনো বলি না যে আমরা গ্রেটার ত্রিপুরা ছড়ে যাচ্ছি। আপনি দেখবেন কয়েকদিন পরে আমাদের আন্দোলনটা কিভাবে শুরু হয়। কারণ আমরা এখন বলবো জনগণকে, আপনারা বলছেন সরকারে না যাওয়ার জন্য, আপনারা কিছু পাচ্ছেন না। সরকারে আমরা 1 বছর বলছি, সরকারের সঙ্গে আমরা আছি। এখন যদি কিছু দিচ্ছে না, তাই আমরা মাঠে নামবো, জনগণকে নিয়ে বলবো। আমরা তো আর অন্যান্য পার্টির মতো না যে পাক বা না পাক 5 বছর তাদের সঙ্গে থাকবো। আমরা একটা ছবি ভাইরাল হয়েছিল কংগ্রেসের সঙ্গে কি করতে পারবে আপনারা? না, এটা তো চার চক্র ভাই, যে কোনো সময় তো সবার সঙ্গে। আমি তো সুদীপ রায় বর্মনের সঙ্গে দেখা করি,
গোপাল রায়ের সঙ্গে আমারও তো কথা হয়, জিতেন চৌধুরীর সঙ্গে তো আমার চা চক্র হয়। তাই বলে কি আমি ওনার সঙ্গে কি মিশে গেছি? যার যার আদর্শ নিয়ে এটা তো রাজনীতিতে তো সবার দেখা হবে, যে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করি তাহলে কি আমরা বিজেপিতে হয়ে গেছি নাকি? আপনার বলুন। থ্যাংক ইউ। আচ্ছা না, রঞ্জন, আপনি বলেছিলেন যে কিছুক্ষণ আগে আপনি বলেছিলেন যে 1980 সালের আগেও রাজ্যে অনেকে অনুপ্রবেশকারী আছে এবং তারা বিভিন্ন জায়গায় চাকরি করছে বা থাকছে ইলিগাল হিসাবে বা কাগজপত্র বের করে। তো নতুন যে সিএ আইনটা হয়েছে এটার মধ্যে অলরেডি ভারত সরকার একটা দিয়ে দিয়েছে 2014 সালের আগে বা 2014 সালের মধ্যে যারা ভারতে প্রবেশ করেছে মানে হিন্দুদের মধ্যে ওদেরকে কাগজপত্র দেবে ভারত সরকার। তো আপনারা কাদের বিরুদ্ধে যাচ্ছেন যে এখানে যে কাগজপত্র যে দিব, আপনি সিএ আইনটা ঠিকভাবে পড়ছেন কিনা আমি জানি না। সিএ ফর্মটা যদি ফিল আপ করতে গেলে আপনাকে বাংলাদেশে যে আপনি বাংলাদেশ থেকে আছেন সেখানকার জমির পত্র বা আইডি কার্ড বা আপনার পাসপোর্ট অথবা ইলেকট্রিক বিল, ওইগুলি কোনো না কোনো ডকুমেন্টস আপনাকে ওইখানে ফিল আপ করতে হবে। আমি বিধানসভায় প্রশ্ন দিয়েছিলাম, মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন প্রশ্ন দিয়েছেন, আজ পর্যন্ত সিএ লাগু হওয়ার পর ত্রিপুরা কেউ এই পর্যন্ত ফর্ম ফিল আপ করেনি, একজনে ফিল আপ করেনি। তাইলে যে যারা এখানে আছে বাংলাদেশ থেকে হিন্দুরা যারা নির্যাতিত হয়ে আছে, ওখানে তারা যে নির্যাতিত হয়ে বর্ডার ক্রস করে ত্রিপুরায় আসার পরে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে কোনো না কোনো থানায় গিয়ে জানানো বা কোনো প্রশাসনের কাছে তাদের জানানো যে আমরা বাংলাদেশে নির্যাতিত হয়ে আমরা ভারতে ত্রিপুরা রাজ্যে এসেছি। এটা নথিভুক্ত করতে হবে। কেউ তো করেনি ত্রিপুরায়, কেউ করেছে? এমন তো কেউ তো করেনি। আজকে যে ক্যাম্পের বাজার কেন হলো? আগে যে 71 সনে যারা রিফিউজি আসছিল তাদেরকে ওখানে রাখা হয়েছিল, সেজন্য ক্যাম্পের বাজার হয়েছে। এরকম বহুত আছে এখানে অনেক ঘটনা। এই যে শচীন্দ্রনগর কলোনি, সুকময় কলোনি, বিবেকানন্দ কলোনি, অনেক কলোনি আছে। কোথায় থেকে আছে ওরা? আপনি ভেরিফিকেশন করুন, তারপরে আপনার সিএ তো তারা তো অ্যাপ্লাই করলো না। এখন আবার নতুন ভোটার তালিকা বিহারে শুরু হচ্ছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বাইরে হচ্ছে। তো এটা বাইরে হলে তো আপনার আপনাকে নাগরিক আপনি নিজেকে প্রমাণ করতে হবে, এটা আমাকে কিছু করতে হবে না। শুধু ওইটা না, আপনার আরওয়ারটা চেক করলে তো ধরা পড়বে সে কোথায় থেকে আছে। আরওয়ারটা চেক করুন না। এমন এক তথ্য আছে আগরতলা শহরে তার কোনো জমি পত্র না, কাগজপত্র সব আছে, উনি বাড়িতে থেকে সারাটা জীবন শেষ করে দিচ্ছে, সরকারি চাকরি করছে, এরকম তথ্য আছে আমাদের কাছে, নথি আছে এরকম। ঠিক আছে, থ্যাংক ইউ।